এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি 7-এর মক টেস্ট বানিয়ে দিচ্ছি। তো অলরেডি আমি তোমাদের ডিএসসি 5 এবং 6-এর মক টেস্ট বানিয়ে দিয়েছি। যারা দেখোনি প্লেলিস্ট চেক করতে পারো। তোমাদের মক টেস্টের জন্য ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্সের শুধু মক টেস্টের জন্য একটা সেপারেট প্লেলিস্ট বানানো রয়েছে, সেখানটায় সমস্ত মক টেস্ট পেয়ে যাবে। ইভেন নেক্সট আমি তোমাদের ডিএসসি 8-এর মক টেস্ট পোস্ট করব, সেটাও কিন্তু ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে বেসিক্যালি, ঠিক আছে? তো ডিএসসি 7-এর কোশ্চেন্সগুলো বলার আগে তোমাদের একটা কনফিউশন আমি তোমাদের ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে কি যে এটা তোমরা দেখেছো যে ডিএসসি 7 টোটাল 5টা পোয়েট্রি রয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, বেসিক্যালি 6টা, বাট আমি 5টা কনসিডার করছি, পরে ব্যাপারটা বলছি। তো এই 5টা পোর্শনস 5টাই করতে হবে কিনা, ব্যাপারটার উত্তর হচ্ছে কি যে হ্যাঁ, তোমাকে 5টা পোর্শন 5টাই করতে হবে, মানে 5টা পোয়েট্রি 5টাই করতে হবে। কেন বলছি, তোমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে কি যে 4x15, মানে তোমাদের পরীক্ষাতে যে কোনো 4টে পোয়েট্রি থেকে 4টে 15 মার্কসের প্রশ্ন অ্যান্সার কিন্তু করতে হবে। এবার এটা তো ক্লিয়ার নয় যে কোন 4টে পোয়েট্রি থেকে হচ্ছে কি যে তোমাদের প্রশ্ন আসবে না, এটা তো ক্লিয়ার নয়। 4টে থেকে আসবে বুঝতে পারলাম, বাট এই 5টার মধ্যে থেকে কোন 4টে থেকে প্রশ্ন দেবে সেটা তো বলা মুশকিল, বা ক্যালকাটা ইউনিভার্সিটি ক্লিয়ার করেনি। কেউ যদি বলে যে হ্যাঁ, পরীক্ষার পরে যদি বলে হ্যাঁ এটা আমি জানতাম সেই জন্য আমি এটা বাদ দিয়েছি, ওটা তো বলা গাধামি, তাই না? তো বেসিক্যালি তোমরা কোনো রিস্ক নিও না, 5টা পোয়েট্রি থেকে 5টা করে যাও, দরকার পড়লে যে কোনো একটা থেকে একটাই করো, বাট 5টা থেকে কিন্তু 5টাই করে যেতে হবে তোমাদেরকে। এবার আসি এই দুটো পোয়েট্রির গল্পটা, টোটাল 6টা, তো এই দুটো থেকে তোমরা কম্বাইন করে একটা প্রশ্ন মুখস্থ করে নিতে পারো, যারা একদম কনসাইজ করতে চাইছো, বাট 5টায় করবে। কেউ বলছে তুমি শুনছো একটা বাদ দিচ্ছ, ওটা কিন্তু করবে না, কারণ যে বলছে সে পরীক্ষার দিন ঘুমোবে, প্রবলেম ফেস করতে হবে কিন্তু তোমাদেরকেই, বোঝা গেছে? তো এটা একটা হলো ব্যাপার। এবার আর একটা জিনিস তোমাদের একটুখানি বলে দিই, এই পেজে রয়েছে, যখন কেউ যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রত্যেক দিন একই জিনিস বলতে ভালো লাগে না একই ভিডিওতে, তাও বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলবো খুঁজে পাই না, কি যে কি বলবো, যে 450 টাকা সব থেকে কম ফিস টোটাল গোটা বিশ্বের মধ্যে ইংলিশ অনার্স আমি পড়াই। তার মধ্যে হচ্ছে কি তোমাদের অনার্সের 5th সেমিস্টারে 4টে অনার্স পেপার এবং 2টো মাইনর পেপার পড়িয়ে দেবো তোমাদেরকে। এবং তোমরা সবাই জানো যে ইংলিশ অনার্সের 4টে পেপারের বা ইংলিশ অনার্সের 100% কেমন থাকে, ইভেন মাইনর পেপারেও কিন্তু আমার সাজেশন 100% কেমন থাকে। তো নিশ্চিন্তেই তোমরা ইংলিশ হচ্ছে কি যে পড়তে পারবে এবং 5th সেমিস্টারটা কমপ্লিট করতে পারবে বেসিক্যালি। এবং আর কি বলবো, যে ফার্স্ট সেমিস্টার হচ্ছে কি 2023-এ দুটো পেপারে হাইয়েস্ট মার্কস ইউটিউব কমিউনিটির মধ্যে আমার কোনো স্টুডেন্ট পেয়েছে। ফার্স্ট সেমিস্টার 2024-এ হচ্ছে কি যে সিসিএফে, ফার্স্ট সেমিস্টার 2024-এর ডিএসসি 1 এবং সেকনে হাইয়েস্ট মার্কস আমার কোনো না কোনো স্টুডেন্ট পেয়েছে। সেকেন্ড সেমিস্টার 2024-এ হচ্ছে কি যে দুটো পেপারে হাইয়েস্ট মার্কস আমার কোনো না কোনো স্টুডেন্ট পেয়েছে। ইভেন থার্ড সেমিস্টারে হচ্ছে কি যে হাইয়েস্ট মার্কস ইংলিশ অনার্সে আমার কোনো না কোনো স্টুডেন্ট পেয়েছে। ইভেন কোনো স্টুডেন্ট হচ্ছে কি যে নোটস পড়ে বেসিক্যালি 15-তে 13 পেয়েছে। তো নোটসের ক্যাপাবিলিটি বুঝতে পারলে যে এত পরপর 3-4 যতগুলো সেমিস্টার হয়েছে প্রত্যেকটা সেমিস্টার হাইয়েস্ট মার্কস পেয়েছে এবং সবথেকে বেশি মার্কস পেয়েছে বেসিক্যালি। এবং আর কি বলবো, মোটামুটি হচ্ছে কি, এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারদের ফিস স্ট্রাকচার শুনবে 200 টাকা করে ফিস পড়াতাম। ইভেন আমি তোমাদের থার্ড সেমিস্টার করেছি 250 টাকা ফিসে বেসিক্যালি। এবং এই ফিজে মক টেস্ট নিয়ে, প্রজেক্ট দিয়ে, ইবুক করিয়ে, পড়িয়ে, ক্লাস নিয়ে, সারা মাস ক্লাস করিয়ে হচ্ছে কি 250 টাকা ফিস। ইভেন ফোর্থ সেমিস্টার হচ্ছে কি আমি ওদের হচ্ছে কি 280 টাকা ফিজে করিয়েছি। 280 টাকা ফিজে বেসিক্যালি তুমি দেখবে যে ইউটিউবে অনেক দাদা নোটসের দামই হচ্ছে কি 350 টাকা নেয় বেসিক্যালি। খারাপ নয়, মানে ওটা ব্যাপারটা তাও বলছি। তো 250 টাকা নোটসের ফিস, আর আমার টোটাল সারা মান্থের ফিস পড়িয়ে প্রজেক্ট করে দিয়ে, তারপর হচ্ছে কি তোমার ইবুক দিয়ে দিয়ে, দেন তারপর নোটস দিয়ে দিয়ে 280 টাকা ফিস পার মান্থ বেসিক্যালি। বাট এবার একটু ফিসটা বাড়িয়েছি 450 টাকা। তোমাদের কিন্তু ক্লাস ফার্স্ট সেপ্টেম্বর থেকে ক্লাস করাবো, উইকলি 3টে ক্লাস হবে, অনলাইন মোড রেকর্ডেড ক্লাস পাবে তোমরা, 100% কমন জানো, এবং ইবুক পাবে। ইবুকের একটা সুবিধা আছে, কেন বলে দিই, ধরো কোনো একটা পার্টিকুলার ক্লাস হচ্ছে 1.5-2 ঘন্টা, তো পরীক্ষার সময় তুমি তো 1.5-2 ঘন্টা ক্লাসটা আর দেখতে পারবে না, তাহলে তোমার একটা সামারিজ লাগবে বা সামারি লাগবে বা টোটাল ইবুকটা বেসিক্যালি লাগবে। তো ইবুকের মধ্যে আমি বাংলা প্লাস ইংলিশ প্রত্যেকটা টেক্সট, ড্রামা, স্টোরি, গল্প, পোয়েট্রি সমস্ত কিছু কিন্তু বাংলা করে দিই। তো ইবুকটা কিন্তু অনেক হেল্পফুল হয় বেসিক্যালি, আর প্রজেক্টও করে দিই, আর মান্থলি টেস্টও নেওয়া হয় বেসিক্যালি। যারা পড়বে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। কোশ্চেন্সগুলো বলার আগে আরও দুটো ইম্পর্টেন্ট কথা বলে দিই। যাদের প্রিপারেশন একদম খারাপ, যারা একদম খারাপ পরিস্থিতিতে রয়েছে, প্রিপারেশন একদম কিছু নেই, তোমরা কি করতে পারো, তোমাদের যেহেতু পরীক্ষাতে 4টে পোয়েট্রি থেকে কোশ্চেন্স দেবে, আমি টোটাল তোমাদের
5টা থেকে কিন্তু রেখেছি বেসিক্যালি মক টেস্টের মধ্যে, ঠিক আছে। তো তোমরা কি করবে, যাদের একদম প্রিপারেশন খারাপ, তোমরা কি করবে, প্রত্যেক কটা পোয়েট্রির যে ফার্স্ট পোর্শনটা রেখেছি আমি, মানে এর দাগে, সেই পোর্শনটা খুব ভালো করে করে নেবে, লিখে লিখে মুখস্থ সুরস্থ যা পারো করে নেবে। আশা করছি ওই একটাই তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে বেসিক্যালি, ঠিক আছে। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই আমরা। প্রথম প্রশ্ন আমি রেখেছি হচ্ছে কি টোহিস কয়মিস্ট্রেস থেকে। টোহিস কয়মিস্ট্রেসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা সবাই জানো, সাকসেসফুল মেটাফিজিক্যাল পোয়েম, যে টোহিস কয়মিস্ট্রেস অ্যাজ এ সাকসেসফুল মেটাফিজিক্যাল পোয়েম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটাই পরীক্ষার দেওয়ার চান্স 99.99%। এবং প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে ফিরে দিতে পারে, প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন দেখে নাও কীভাবে আসতে পারে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিতে পারে, ঠিক আছে, বা বলতে পারে অ্যাজ এ লাভ পোয়েম দিতে পারে, বা বলতে পারে যে হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসিট এলুসিডেট উইথ instance from Andrew Marvell's to his coemistress, বা বলতে পারে রোল অফ ইমেজারি, বা লজিক্যাল স্ট্রাকচারও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। এবং তুমি যদি মেটাফিজিক্যাল পোয়েম করে নাও তাহলে কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, মেটাফিজিক্যাল কনসেপ্ট, লজিক্যাল স্ট্রাকচার হয়ে যাবে। এবার একটা বোন আমাকে কমেন্ট করেছিল, দাদা অ্যাজ এ লাভ পোয়েম আর মেটাফিজিক্যাল পোয়েম কি সেম? ব্যাপারটা হচ্ছে কি সেম নয়, বাট অ্যান্সারসটা হচ্ছে কি প্রায় 70% সিমিলার, এবং অ্যাজ এ লাভ পোয়েমটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট দিয়ে দিয়েছি বাই চান্সের জন্য, বুঝে গেছে। তাহলে টু হিজ কমিস্ট্রেসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা, এটা সব থেকে আগে কিন্তু এটা করবে, যাদের প্রিপারেশন একদম খারাপ এটা আগে করে নেবে। এবার তোমাদের যেহেতু প্রত্যেক কটা পার্টিকুলার পোয়েট্রি থেকে দুটো করে প্রশ্ন দেওয়ার চান্স সব থেকে বেশি, ঠিক আছে, ওই কারণে জন্য আমি দুটো করে রেখেছি। এটা চাইলে সেপারেটলি নাও করতে পারো, যারা করতে চাইছো এটা সেপারেটলি করে নিতে পারো, আদারওয়াইজ এটা করে নিলে কিন্তু এটা হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, যেহেতু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সেইভাবে কোশ্চেন প্যাটার্ন ক্লিয়ার করেনি, কেউই জানে না, ঠিক আছে। তো এই কারণের জন্য একটা কথা তোমাদের বলে দিই, মেন্টাল প্রিপেয়ার হয়ে থাকো। তোমাদের হয়তো 5টা পোয়েট্রি থেকে 5টা 15 মার্কসের প্রশ্ন দেবে, 4টে করতে হবে, অর নাও দিতে পারে, বাট অত কোশ্চেন কঠিন করবে না, ওই কারণের জন্য মোস্ট প্রবাবল যে সেটটা করতে পারে সেই হিসেবে মক টেস্ট বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো চলো তাহলে টু হিজ কমিস্ট্রেস সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা, মেটাফিজিক্যাল পোয়েম। নেক্সট এটা হচ্ছে কি সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ নাও করতে পারো, কোনো সমস্যা নেই, একসাথে করে নিতে পারো, বা যারা ভালো মার্কস পেতে চাইছো এটা করে নিও। লিটারেচার ব্যাপারে তোমরা একটুখানি জানলে বুঝতে পারতে যে কেন সেপারেটলি আমি দিয়েছি। এনিওয়েজ নেক্সট আসি হচ্ছে কি যে আমাদের নেক্সট পোয়েট্রি, সেটা হচ্ছে কি তোমাদের ডেফ অফ দ্য লক। ডেফ অফ দ্য লকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এর দাগেরটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কি প্রশ্ন, যে ডিসকাস ডেফ অফ দ্য লক অ্যাজ এ হিরোইক কমিক্যাল পোয়েম, বা ডিসকাস দ্য পোপস ডেফ অফ দ্য লক অ্যাজ এ মক এপিক পোয়েম, বা মক এপিকের জায়গায় মক হিরোইকও কিন্তু দিয়ে দেয়, মেক শিওর লিখে নাও, ঠিক আছে, যে মক এপিকের জায়গায় মক হিরোইক কিন্তু দিতে পারে, ঠিক আছে। আর কিভাবে অর হিসেবে দিতে পারে প্রশ্নটা, পোপস দ্য ডেফ অফ দ্য লক ইজ এ ব্যালেন্স ক্রিটিক অফ 18th century সোসাইটি, ডিসকাস, বা বলতে পারে অ্যানালাইজ দ্য ডেফ অফ দ্য লক অ্যাজ এ স্যাটার অন কন্টেম্পোরারি সোসাইটি, বা বলতে পারে ডেফ অফ দ্য লক স্যাটার্স ফেমিন ফলিস ডিসকাস, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা একটা করে চাইছো এটা করে নিও, বোঝা গেছে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে বেলিন্ডার ক্যারেক্টার, বাট বেলিন্ডার ক্যারেক্টার কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে দেয়। কীভাবে ঘুরিয়ে দেয়, যে কমেন্ট অন দ্য পোপস ট্রিটমেন্ট অর প্রেজেন্টেশন অফ বেলিন্ডা ইন দ্য ডেফ অফ দ্য লক, বা বলতে পারে হাউ ডাজ পোপ portray বেলিন্ডা ইন দ্য পোয়েম দ্য ডেফ অফ দ্য লক। আর একটা প্রশ্ন ঘুরিয়ে দেয়, ক্রিটিক্যালি কমেন্ট on Pope's descriptions of Belinda toilet, বা Belinda toilet scene, বা Belindaর মর্নিং রিচুয়ালস। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, যারা ভালো প্রিপারেশন করছো হয়তো তোমরা কমেন্টও করবে, দেখো বেলিন্ডার ক্যারেক্টার তুমি যখন ডিসকাস করবে তখন 3টে ক্যান্টোজের মধ্যে বেলিন্ডার ক্যারেক্টার রিলেটেড যে সমস্ত কথাবার্তাগুলো মেনশন আছে দেন সেগুলো সমস্ত কিছু মেনশন করতে হবে বেলিন্ডার ক্যারেক্টার ডিসকাস করার সময়। কিন্তু যখন তুমি বেলিন্ডার টয়লেট সিন ডিসকাস করবে বা বেলিন্ডার মর্নিং রিচুয়াল ডিসকাস করবে তখন কিন্তু শুধু ক্যান্টো 1টাকে ডিসকাস করতে হবে। বেলিন্ডার টয়লেট সিনটা সেপারেটলি করলে ভালো হয়, বাট তোমাদের তো আর বেশি টাইম নেই, ওই কারণের জন্য যারা কম পড়তে চাইছো দুটো করে নিও, দুটো করে নিলে আর চিনে থাকবে না, একটা করলে একটু রিস্ক হয়, বাট দুটো করে নিলে কোনো চিনে থাকবে না, এবং এটা চাইলে সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ না করলেও চলবে, বোঝা গেছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা, আর একটা করে নিলে আর কোনো রিস্ক থাকবে না, ঠিক আছে। নেক্সট আসি হচ্ছে কি তোমাদের মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে। এখানটাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ফেভারিট প্রশ্ন, এটা মাস্ট দেবেই দেবে, এবং এটার আসারও চান্স কিন্তু 99% শিওর। এবার যারা রিস্ক নিতে চাইছো একটাই করে দিতে পারো, একটা বলে দিলাম আমি ইনভোকেশনসটা মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার কমেন্ট অন দ্য মিল্টনস ইউজ অফ এপিক সিমিলিস ইন দ্য প্যারাডাইস লস্ট বুক 1।
অন্য অন্য পোয়েট্রিগুলো থেকে তোমাদের এক্সট্রা প্রশ্ন করতে হবে না। মক টেস্টের মধ্যে যে কটা প্রশ্ন দিয়েছি যদি সব কটা করে নাও, 5 মার্কসের জন্য যে কটা দিয়েছি বা 15 মার্কসের জন্য যে কটা দিয়েছি, যদি সব কটা করে নাও তাহলে আর কোনো কোশ্চেন করতে লাগবে না। শুধু মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে দুটো এক্সট্রা কোশ্চেন আমি তোমাদের দেবো, ওটা দেখে রাখবে। বাট মেক শিওর যে কটা প্রশ্ন আমি তোমাদের মক টেস্টে রাখছি সেগুলো লিখে লিখে পড়ার পরে তারপরে, ঠিক আছে? এবং যারা প্রিপারেশন একদম খারাপ বা প্রিপারেশন একদম খারাপ, তোমার তো বলে দিলাম একটা করে করবে তোমরা, বোঝা গেছে? তাহলে মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা? ইনভোকেশন। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? এটা। দুটো করলে রিস্ক থাকবে না, একটা করলে রিস্ক হবে, বোঝা গেছে? নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের হচ্ছে কি তোমার ব্লেকের দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার থেকে। ব্লেকের ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার থেকে বেসিক্যালি হচ্ছে কি যে তোমরা একটা কম্বাইন একটা সেপারেট করতে পারো। কম্বাইন করলে কি কোনটা করবে দেখো, প্রথমে হচ্ছে কি ইউজ অফ সিম্বলিজম। ইউজ অফ সিম্বলিজমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার থেকে। এটা সববার আগে করবে, বুঝে গেছে? এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে ফিরে দেয়, ঠিক আছে? এই ফ্রেজটা তুলে দেয় বেসিক্যালি, ঠিক আছে? দেন বা বলতে পারে হচ্ছে কি তোমাদের এই ফেজটা তুলে দেয়, বেসিক একই প্রশ্ন, এই দুটো প্রশ্ন একই। বা বলতে পারে একটা লাইন তুলেও দেয় যে ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি, এভাবে কিন্তু বলতে পারে যে এক্সপ্লেন দ্য লাইন উইথ রেফারেন্স দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার, এভাবে বলতে পারে। বা বলতে পারে হাউ ডাজ দ্য ব্লেক ব্লেন চাইল্ড লাইক ইনোসেন্স উইথ অ্যাডাল্ট উইজডম ইন দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যাদের প্রিপারেশন একদম খারাপ তোমরা এটা করে নিতে পারো, বাট তাও কিন্তু একটু রিস্ক হবে, বোঝা গেছে? একটা করে চলে এটা করে নিতে পারো। তোমাদের কিন্তু দুটো করে করলে সব থেকে সেফ হবে। এবার তুমি যদি একদম কম পড়তে চাও, একদম কনসাইজ করতে চাও, তাহলে একটু তো রিস্ক নিতে হবে। প্রথম প্রশ্নটা করে যেও। এবং আমি তোমাদের একটা জিনিস মনে করে দিই, আমি প্রত্যেকবারই কিন্তু বলে দিই যে এই একটা করে যাও, এটা করলে একটু রিস্ক হয় বাট চলে আসে। বাট তাও আমি তোমাদের বলে দিই যে মোটামুটি দুটো অ্যাটলিস্ট করে নাও, তাহলে কিন্তু সুবিধা হবে, সেফ থাকবে। ফালতু মেন্টালি প্রেশার নিয়ে লাভ কি? এবার যদি নিতান্তই প্রিপারেশন একদম খারাপ থাকে তখন তো আর কিছু করার নেই, ওই জন্য একটা একটা করে বলতে যাচ্ছি, বুঝা গেছে? এবার তোমাদের বলে দিই পরীক্ষাতে কিন্তু 4টে পোয়েট্রি থেকে কিন্তু প্রশ্ন দেবে 15 মার্কসের জন্য, বাট আমি তোমাদের মক টেস্টে 5টায় রেখে দিয়েছি, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হয়। আর একটা কি প্রশ্ন করবে দেখে নাও, দেন তারপরে বলে দিচ্ছি। আর একটা প্রশ্ন করবে দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার থেকে, ল্যাম্প এর সিম্বলিজমসটা করবে। প্রশ্নটা আমাকে ঘুরে ফিরে দেয়, কি বলতে পারে? রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস অফ দ্য ল্যাম্প, এটা ল্যাম্প হবে, হ্যাঁ। নেক্সট বলতে পারে হচ্ছে কি যে টাইটেলটা বলতে পারে ডিরেক্টলি ল্যাম্পের টাইটেল, বা বলতে পারে হচ্ছে কি যে এইভাবে লিটিল ল্যাম্প, মানে লাইন তুলে যে প্রশ্নটা সেটা কিন্তু দিতে পারে। বা বলতে পারে হচ্ছে কি তোমার মিস্টিসিজমের যে কনসেপ্টটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা ডিরেক্টলি দেয়, সেটা হচ্ছে কি ডিসকাস ব্লেকস দ্য ল্যাম্প অ্যাজ এ সিম্বল অফ ইনোসেন্স, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য টাইগার অ্যান্ড দ্য ল্যাম্প থেকে তুমি যদি এ এবং বি করে নাও তাহলে চাপলেস হয়ে পরীক্ষা দিতে যাও, কোনো সমস্যা নেই, পেয়ে যাবে কোশ্চেন্স কমন, বোঝা গেছে? এবার 5 মার্কসের প্রশ্ন বলার আগে আর একটা বলে দিই, এটা আমি তোমাদের রাখতাম না বাট মক টেস্টের জন্য রেখেছি। বেসিক্যালি তোমাদের কিন্তু পরীক্ষাতে 4টে থেকে দেবে, আমি 5 থেকে রেখেছি। কি প্রশ্ন রেখেছি দেখো, ওয়ান ডাই রোটার নেমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ওয়ান ডাই রোটার নেম থেকে কিন্তু প্রত্যেক বছর এক্সপেরিমেন্টাল প্রশ্ন করতে পারে। ক্যালকাটা মিউজিকের হিস্ট্রিতে ওয়ান ডাই রোটার নেম থেকে কেউ আজ পর্যন্ত কম দিতে পারেনি, ঠিক আছে? তো আমি তাও কিছু প্রশ্ন অরিজিনে রেখেছি। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসের সঙ্গে তুমি ড্রামাটিক পোয়েম বা কী কী ইমেজারি এবং সিম্বলিজম ইউজ করা হয়েছে বা অ্যাজ এ মানে এলিজাবেথান সনেট, এটা কম্বাইন একটা মাস্টার নোট বানিয়ে নিও, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, মাস্টার নোট বানিয়ে নিও। 5টা পয়সা থেকে 5টাই কিন্তু করবে, এখান থেকে একটা করে যাও, কোনো সমস্যা নেই। মোস্ট প্রবাবেল সেপারেটলি করতে হবে কোনগুলো সেটা বলে দিয়েছি। মোস্ট প্রবাবেল কম্বাইন্ড অ্যান্সার্স কোনটা করতে হবে সেটা বলে দিয়েছি। দুটো করলে কোনটা করতে হবে সেটা বলে দিই, সমস্ত কিছু বলে দিলাম। এবার চলো 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন ফর 5 মার্কস এটা। এবার তুমি যদি দেখো একটুখানি মনে করো বুঝতে পারবে, আজ পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফের সিলেবাসে কেউ কিন্তু 5 মার্কসের প্রশ্ন কামড়ে নিতে পারেনি। তুমি যদি ডিএসসি 4 দেখো বা ডিএসসি 1 দেখো বা ডিএসসি 2 দেখো, আমি কিন্তু কিছু 5 মার্কসের প্রশ্ন কামড় দিয়েছি, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রিতে কেউ দিতে পারেনি বেসিক্যালি। ইভেন আমি এর আগে যখন সিবিসিএস ছিল, সিবিসিএস সিস্টেমের 1 মার্কসের প্রশ্ন কিন্তু আমি কাউন্ট দিতাম। ইভেন আমি 10টা বলতাম, তার মধ্যে 5টায় পড়ে যেত বেসিক্যালি, এমন হতো বেসিক্যালি। তো এই কারণের জন্য 5 মার্কসের প্রশ্নগুলো যে কোশ্চেন দিচ্ছি সেগুলো ভালো করে যাও। কি দিয়েছি দেখো, হোয়াই ডাজ দ্য ভিলাভ অ্যাড্রেস দ্য পোয়েট ভেন ম্যান ইন দ্য স্পেন্সার্স পোয়েম, মানে ওয়ান ডাই রোটাম নেম থেকে দিয়েছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝা গেছে? ফর 5 মার্কস। আর একটা প্রশ্ন দিয়েছি আমি এটা, অ্যানালাইজ স্যাটার্নস ক্যারেক্টার ইন দ্য কনটেক্সট অফ প্যারিস লস বুক 1। তোমরা কিন্তু এই প্রশ্নটা 15 মার্কসের জন্য করে রাখবে, এবং তোমাদের কিন্তু অন্য কোনো পোয়েট্রি থেকে এক্সট্রা 15 মার্কসের প্রশ্ন করতে হবে না, শুধু প্যারাডাইস লস্টে আরও দুটো 15 মার্কসের প্রশ্ন করতে হবে তোমাদেরকে, একটুখানি দেখে রেখো। বাট
তোমাদের আমি 14 তারিখ বলে দেবো ওই দুটো যে এক্সট্রা প্রশ্ন করতে বলছি ওটা আদৌ করতে হবে কি না হবে। একটা পরীক্ষা হয়ে যাক তোমাদের আমি বলে দেবো ওই দুটো এক্সট্রা প্রশ্ন যে দুটো বলছি যে করবে তোমরা একটুখানি করে নিও, ওই দুটো আদৌ করতে হবে কিনা সেটা আমি কিন্তু 14 তারিখের পর বলবো, মানে একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে। এবার স্যাটার্নের ক্যারেক্টার স্যাটার্ন স্পিচ একটা কম্বাইন করে নেবে, এবং স্যাটার্নের ক্যারেক্টারটা ডিরেক্টলি এবার নাও দিতে পারে, একটুখানি ঘুরিয়ে ফিরে দেবে। ঠিক আছে, একটুখানি ঘুরিয়ে ফিরে দিয়ে দিল যে স্যাটার্ন অ্যাজ এ ভিলেন বা অ্যাজ এ ভিলেন বা অ্যাজ এ হিরো, হ্যান্ড ট্যান, মানে ঘুরে ফিরে কিন্তু দিতে পারে বেসিক্যালি স্যাটার্নের ক্যারেক্টার, ডিরেক্টলি না দেওয়ার চান্সটা নেই খুব একটা বেশি, বুঝা গেছে? তাহলে এটা কিন্তু 15 মার্কসের জন্য করবে। এবং কোশ্চেনটা ঘুরে ফিরে আরও কীভাবে দিতে পারে সেটা হচ্ছে কি এটা দেখে নাও, এখানটায় বলে দিয়েছি যে ফেভিল ফিগার অফ হিউম্যান কন্ট্রাডিকশনস, বা বলতে পারে হচ্ছে কি এক্সামিন দ্য মিল্টনস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন স্পেশাল রেফারেন্স টু দেয়ার ইদার স্যাটার্ন অর বেলজেবাব। এবার এক্সট্রা প্রশ্নগুলো একটুখানি বলে দিই। তোমরা প্রথমে কি করতে বললাম, প্রথমে হচ্ছে কি যে ইনভোকেশনসটা করতে বললাম, নেক্সট কি করতে বললাম এপিক সিমিলিস করতে বললাম, থার্ড কি করতে বললাম স্যাটার্ন ক্যারেক্টার বা হচ্ছে কি যে স্পিচ এটা করতে বললাম। এই তিনটে তো মাস্ট করবেই, 15 মার্কসের জন্য করে নেবে, তিনটে মাস্ট করবে, ঠিক আছে। এক্সট্রা প্রশ্নের মধ্যে হচ্ছে কি যে এক হেল ডেসক্রিপশন, নেক্সট হচ্ছে কি তোমার কোনটা হচ্ছে কি তোমার বেলজেবাব যে ক্যারেক্টার, এই দুটো এক্সট্রা কোশ্চেন্স তোমাদেরকে দিয়েছি, এখন একটুখানি জাস্ট দেখে রাখো। 14 তারিখ আসার পরে ওই দিন আমি তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করার সময় বলে দেবো যে এই দুটো এক্সট্রা প্রশ্ন করতে হবে কি না হবে। কেন বলছি একটুখানি বোঝো, বলে দিচ্ছি তোমাদের ব্যাপারটা কি গন্ডগোলটা হচ্ছে। দেখো তোমাদের তো মানে সিসিএফ প্যাটার্ন, এর আগের প্যাটার্ন ছিল হচ্ছে কি যে সিবিসিএস প্যাটার্ন। সিবিসিএস প্যাটার্নের সাজেশন বানানো অত্যন্ত ইজি ছিল, মানে ক্লাস 1-এর বাচ্চাকে একটুখানি বুঝে দিলে সিবিসিএস এর সাজেশন বানাতে পারতাম। কেমন করে করতো ওরা একটুখানি দেখিয়ে দিই তোমাদের। ধরো তোমাদের 2025-এ ধরো পরীক্ষা হতো, যদি সিবিসিএস প্যাটার্নে যদি 2025-এ ধরো পরীক্ষা, তো লাস্ট পরীক্ষা কবে হয়েছিল 2024-এ পরীক্ষা হয়েছিল, 2024, তার আগে হচ্ছে কি 2023, তার আগে হচ্ছে কি 2022। তো 2025-এ যে পরীক্ষাটা হতো সেই পরীক্ষাতে 2024-এর প্রশ্ন তুলতোই না বেসিক্যালি। কোন প্রশ্নগুলো তুলতো 2023-এর প্রশ্ন আর 2022-এর প্রশ্ন তুলতো। তো তুমি যদি 2023 আর 22 পড়ে যেতে 2025-এ ইজিলি কমন পেয়ে যেত, একদম পুরো ক্লাস 1-এর বাচ্চাদের মধ্যে সাজেশন ইজি। বাট সিসিএফ একটুখানি গন্ডগোল করছে, ওরা কি করছে এই যে রিসেন্ট ইয়ার মানে 2024-এর প্রশ্নটাও একটুখানি ঘুরে ফিরে দিচ্ছে। এই যে স্যাটার্ন বললাম, স্যাটার্ন ক্যারেক্টার 2024-এ এসেছে, যদি আসে তারা ডিরেক্টলি দেবে, একটুখানি ঘুরে ফিরে দেবে, ঠিক আছে, স্যাটার্ন মানে একটুখানি ঘুরে ফিরে দেবে বেসিক্যালি, ঠিক আছে, ওই যে ব্যাপারটা ওটা কিন্তু এটা করছে। ওই কারণের জন্য তুমি যদি দেখো কিন্তু অনেক দাদা দেখবে হচ্ছে একটুখানি গন্ডগোল করে ফেলাচ্ছে বা সমস্যা করছে। বাট টু বি অনেস্ট তুমি যদি আমার দেখো, আমি কিন্তু হচ্ছে কি তোমাদের ডিএসসি 3-তে মানে এর আগের সেমিস্টারে কিছু প্রশ্ন যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হুবাহু তুলেছিল, যে প্রশ্নগুলো আমি তোমাদের মক টেস্ট রেখেছিলাম লাইন বাই লাইন, একটা কোড তুলে আমি তোমাদের নোটসের মধ্যে রেখে দিয়েছিলাম, সেই কোড তুলে একটা স্পিচ এর একটা লাইন তুলে কিন্তু নোটসের মধ্যে রেখেছিলাম, সেটা হুবাহু তুলে দিয়েছে। তো সিসিএফে কিন্তু মোটামুটি যে কটা একটুখানি অড টাইপের প্রশ্ন করছে, কিছু প্রশ্ন এদিক ওদিক থেকে করছে, সেগুলো কিন্তু আমি টোটাল তোমাদের নোটসের মধ্যে অড হিসেবে দিয়েও রেখেছিলাম, ঠিক আছে। সেটা আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, বাট অন্য তাদের ক্ষেত্রে সমস্যাটা ফেস করছে বেসিক্যালি, ঠিক আছে। তো এই কারণের জন্য তুমি আমার কাছে পড়তে পারো, এটা প্রমোশনস করে দিলাম। এনিওয়েজ প্রবলেমটা বুঝতে পেরেছো? তো এই যে তোমাদের আর দুটো যে এক্সট্রা কোশ্চেন দিলাম প্যারাডাইস লস থেকে, ওটা আদৌ করতে হবে কিনা তোমাদের আমি কিন্তু 14 তারিখের পর বলবো। এখন ওই দুটো এক্সট্রা প্রশ্ন একটু দেখে রেখেছো, বাদ বাকি এই 3টে প্রশ্ন প্যারাডাইস লস থেকে লিখে পড়ে নাও, এখান থেকে কাউন্ট পেয়ে যাবে। ইনভোকেশনসটা তুমি মাস্ট পাচ্ছ, বাট মানে খারাপ দিকটা ভেবে তোমাদের বলছি বাকি দুটো প্রশ্ন, কয়েকটা প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে এটা ক্রিটিক্যালি কমেন্ট অন Pope's use of supernatural machinery in the Reign of the Lock, এবং তোমাদের কিন্তু দ্য রেফ অফ দ্য লক থেকে সুপার ন্যাচারাল মেশিনারিটা 15 মার্কসে নাও দিলেও হচ্ছে কি যে সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলো ইউজ করা হয়েছে, সিল্পদের বা এরিয়ালদের যে কতটা ইউজ করা হয়েছে, ওই যে অ্যাক্টিভিটিসগুলো ওরা হচ্ছে কি যে বেলিন্ডাকে কীভাবে প্রোটেক্ট করছিল বা শাস্তে কীভাবে সাহায্য করছিল, ওই যে অ্যাক্টিভিটিস ওগুলো কিন্তু দিলেও দিতে পারে, বুঝে গেছে। তো তোমরা কিন্তু এটা 15 মার্কসের জন্য বা 5 মার্কসের জন্য করে রাখতে পারো, কিন্তু এটা 15 মার্কসের জন্য তোমরা করবে, বুঝে গেছে। নেক্সট আসি হচ্ছে কি তোমাদের কমেন্ট অন দ্য সিম্বলিজম ইন দ্য ব্লেক টাইগার, বা হচ্ছে কি তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস, বা হচ্ছে কি টাইটেল টাইগার থেকে দিতে পারে, বা হচ্ছে কি তোমার হাউ ডাজ দ্য ব্লেক প্রেজেন্ট দ্য আইডিয়া অফ ইনোসেন্স। এটা তোমরা চাইলে করে রাখতে পারো, আদারওয়াইজ তুমি টাইগারটা বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই, বুঝে গেছে। নেক্সট আসি হচ্ছে কি তোমার ফর 5 মার্কস টু হিজ কমিশনস থেকে কী কী প্রশ্ন রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, বাই হুইচ রিভার উড মার্ভেলস বিলাভ ফাইন রুবিস, মানে কোন নদীর ধারে হচ্ছে কি তোমার লেখকের যে বিলাভ রুবিস খুঁজছিল বেসিক্যালি, অ্যান্ড সেটাকে মানে হোয়াট ডাজ ইট সিম্বলাইজ,
এটা সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ফর 5 মার্কস। নেক্সট বলতে পারে কিছু লাইন দেয় বেসিক্যালি, কোন কোন লাইন তো দিতে পারে, হ্যাড উই বাট ওয়ার্ল্ড ইনাফ, এই লাইনটা প্লাস এই লাইনটা, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফর 5 মার্কস সেটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ভেজিটেবল লাভ ইন দ্য পোয়েম। এই প্রশ্নগুলো করে নাও ফর 5 মার্কসের জন্য। আশা করছি 5 মার্কসের প্রশ্ন 15 মার্কসের প্রশ্ন তোমরা ইজিলি কাউন্ট পেয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। কেউ যদি পড়তে চাও তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ।